বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ নাজমুত শাহাদাত তোমাদের মাঝে আবার একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো দেখো, তোমাদের যে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পাঠ্য বইটা আছে, তার 3 নম্বর অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো একটা জিনিস দেখো, প্রথমে যে কোনো অঙ্ক সমাধান করার পূর্বে সে অঙ্কটা কি করতে হয় ভালোভাবে পড়ে নিতে হয় এবং দেখতে হয় যে কি কি সমাধান করতে বলছে। তো আমরা প্রথমে অঙ্কটা ভালোভাবে পড়ে নিব। তো দেখো দেখো বলছে যে জনাব রোকেয়া পানামা সঞ্চয়ের মালিক 2017 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। জানুয়ারি 1 তারিখ বলছে যে 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। তারপর দেখো 10 তারিখ বলছে একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকার পণ্যের ফরমাইশ পাওয়া গেল। তারপর 18 তারিখ নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তারপর দেখো 22 তারিখে বলছে ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। তারপর 25 তারিখ মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। 30 তারিখ অতীতে পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। তো আমরা এখন দেখব যে কি কি সমাধান করতে বলছে। দেখো, ক নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে যেসব ঘটনাগুলো লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণসহ লিখো। গ নম্বরে বলছে পানামা সঞ্চয়ের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহ কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তো আমরা প্রথমে ক নম্বরের সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখো, ক নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ নির্ণয় করো। আমরা এই ধরনের অঙ্ক পূর্বের অধ্যায়েও করেছি এবং তোমাদের এর পূর্বে যে ক্লাসগুলো আপলোড করা আছে সেখান থেকে তোমরা দেখবে এ ধরনের অঙ্কের কি আছে, আমরা অনেকগুলো সমাধান করেছি। তো দেখো, আমরা যদি পুরো অঙ্কর ঘটনাগুলো দেখি, সেই ঘটনা থেকে মাত্র আমরা একটি মাত্র যেটা ঘটনা পাচ্ছি, যেটা কি নয়, লেনদেন নয়। তো সেটা হচ্ছে 10 তারিখ। দেখো, একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকার পণ্যের ফরমাইশ পাওয়া গেল। তো এখন দেখো, তাহলে ক্রেতার নিকট অবশ্যই ক্রয়ের ফরমাইশ পাওয়া যাবে যে তিনি কি করবেন, পণ্য ক্রয় করবেন, আর আমরা কি করব, বিক্রয় করব। তো এখন দেখো, যেহেতু শুধুমাত্র ফরমাইশ পাওয়া গিয়েছে, সুতরাং এখানে কি পণ্য আমরা বিক্রয় করতে পারিনি, সুতরাং বিক্রয়টা আয় হয়নি। আবার নগদ অর্থ আমরা কি না পাওয়ার কারণে এটি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধন করেনি, সুতরাং এটিকে আমরা লেনদেন বলতে পারি না। তো দেখো, আমরা যদি এটা নির্ধারিত একটা ছক আছে, আমরা জানি যে এই নির্ধারিত ছকের মাধ্যমে এটা কি করতে হবে, ছকে নিয়ে গিয়ে বসিয়ে কি সমাধান করতে হবে। তো আমরা এই ঘটনাটা নিয়ে যাই। দেখো, নিয়ে গেলে পাচ্ছি যে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ, তারিখ বিবরণ টাকা দিয়ে লিখবো আমরা ছকটা। তো এখন দেখো, এখানে 2017 সালের জানুয়ারি 10 পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল 1,20,000 টাকা। যেহেতু এখানে শুধুমাত্র একটি ঘটনাই আমরা পাচ্ছি, সুতরাং ওই টাকাটাই আমরা মোট টাকা হিসেবে লিখতে পারবো, 1,20,000 টাকা। আবার ওইটাই আমরা কি করব, উত্তর হিসেবে লিখবো লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ 1,20,000 টাকা। আমরা এখন খ নাম্বার নিয়ে আলোচনা করব। দেখো, খ নাম্বারে বলছে যেসব ঘটনাগুলো লেনদেন সেগুলোর আধুনিক পদ্ধতিতে কারণসহ লিখো। তো একটা জিনিস দেখো, যখন আধুনিক পদ্ধতিতে কারণ সহ লিখতে বলবে, সেক্ষেত্রে আমরা হিসাব সমীকরণের যে আধুনিক সমীকরণটা আছে, যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটাকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে অ্যাসেটস ইকুয়াল
liabilities প্লাস অনার ইকুইটি। তো এখন এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি, এ সমান এল যোগ ই। তো এই সমীকরণটাতে কি কি পরিবর্তন করছে আমরা সেটাই দেখাবো। তো দেখো, আমরা যদি এই অঙ্কের ঘটনাগুলো থেকে লেনদেন বেছে নেই, তাহলে দেখো আমরা লেনদেন পাচ্ছি 1 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ। তো আমরা এগুলোর প্রত্যেকটি কি করব, আমরা জানি যে একটি নির্ধারিত ছকের মাধ্যমে এর সমাধান করতে হয়। তো আমরা সেই নির্ধারিত ছকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা সমাধান করব। তো দেখো, আমরা যদি এখানে দেখি 1 জানুয়ারি যদি 1 তারিখটা দেখি, দেখো বলছে যে 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। সেক্ষেত্রে আমাদের আধুনিক পদ্ধতির কারণটা কি দাঁড়াচ্ছে দেখো, যদি নগদে পণ্য বিক্রয় করা হয় সেক্ষেত্রে অবশ্যই বিক্রয়টা হচ্ছে আয়, আর আয় বৃদ্ধি পেলে আমরা জানি কি হয়, ক্রেডিট। সুতরাং আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আর আয় হচ্ছে, একটা জিনিস মনে রাখবে যে আয় বৃদ্ধিটা, আয় বৃদ্ধির ফলে কি বৃদ্ধি পায়, যে আমরা হিসাব সমীকরণে যে উপাদান আছে তিনটি মেইন উপাদান, সম্পদ আর দায় এবং মালিকানা সত্ত্ব, সেখানে কি হচ্ছে, আয়ের ফলে আমরা জানি যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সুতরাং মালিকানা সত্ত্বের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই বৃদ্ধি পাবে। আবার দেখো, যেহেতু নগদে বিক্রয় করা হয়েছে, সুতরাং নগদ টাকাটা হচ্ছে সম্পদ, আর সম্পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা কি হচ্ছে, এও বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এই 1 তারিখের লেনদেনটি আমরা যদি নিয়ে যাই নির্ধারিত ছকের মাধ্যমে, তাহলে দেখো পাচ্ছি জানুয়ারি 1 লেনদেন। এখানে দেখো এ সমান এল যোগ ই হিসাব সমীকরণে এ এবং ই উপাদান দুটি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তারপর আমরা পরের লেনদেনটা নিয়ে আসব। তো দেখো পরের লেনদেনটা বলছে যে 18 তারিখ, এখানে 10 তারিখটির লেনদেন নয়, কারণ আমরা এর আগেই সমাধান করলাম যেটি ব্যবসায়িক লেনদেনের মধ্যে পড়ে না। সুতরাং আমরা 18 তারিখ নিয়ে যাব। দেখো এখানে বলছে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তো এখন দেখো, যে যদি পণ্য ক্রয় করা হয় সেক্ষেত্রে হয় কি, ব্যয়। আবার আমরা জানি ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের একটি কি অংশ, আর ব্যয় হলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে যায়। সুতরাং আমরা এখানে মালিকানা সত্ত্বের সংক্ষিপ্ত রূপ জানি সুতরাং ইটা কি হবে, হ্রাস পাবে। আবার দেখো, নগদে যদি আমরা পণ্যটা ক্রয় করে থাকি, সুতরাং নগদ টাকাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। আর নগদ টাকাটা যেহেতু সম্পদ, সম্পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুতরাং এও কি হচ্ছে, হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। তো আমরা এটা যদি নিয়ে যাই নির্ধারিত ছকে, দেখো এখানে 18 তারিখ, জানুয়ারি 18 লেনদেন এটিও। তো এখানে দেখো, এখানে এ সমান এল যোগ ই হিসাব সমীকরণে কি হচ্ছে, এ ও ই উপাদান দুটি কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। তো এখন আমরা পরবর্তী লেনদেনটা নিয়ে আসি। দেখো পরবর্তী লেনদেনে বলছে 22 তারিখ, যে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে বিল সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। তো এখানে একটা জিনিস দেখো, যে আমরা আগে হয়তো যে কোনো সময়টার ফরমাইশ পেয়েছি যে তিনি আমাদের কাছ থেকে কি করবে, এক ক্রেতা একজন কি করবে, পণ্য ক্রয় করবে। তো সুতরাং পণ্য যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করে, তাহলে আমরা কি করব, অবশ্যই বিক্রয় করব। তো এখন দেখো, আমি পণ্য বিক্রয় করেছি, সেই পণ্যটা প্রদান করেছি, বিক্রয় করেছি, সেক্ষেত্রে আমরা নগদ অর্থ পাইনি, বিলের মাধ্যমে আমরা বিক্রয় করেছি। আর আমরা জানি যে যদি এরকম বিল তৈরি করার মাধ্যমে বিক্রয় করা হয়, সেটাকে আমরা প্রাপ্য বিল ধরে নেই। আর এটা হচ্ছে দেনাদারের বিকল্প, স্বীকৃত বিলের মাধ্যমে আমরা যে কোনো সময় পণ্য বিক্রয় করতে পারি বা ক্রয়ও করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা স্বীকৃত বিলের মাধ্যমে যদি পণ্য ক্রয় করি, সেক্ষেত্রে হবে ওটা হচ্ছে আমাদের প্রদেয় বিল, অর্থাৎ তার অর্থ পরিশোধ করতে হবে। আর যেটার আমরা অর্থ পাবো সেটা হচ্ছে কি, প্রদেয় বিল। তো দেখো, যেহেতু যে কোনো প্রদেয় প্রাপ্য হচ্ছে সম্পদ, আর যে কোনো প্রদেয় হচ্ছে দায়, সুতরাং এখানে আমরা প্রাপ্য বিলের মাধ্যমে যদি পণ্য বিক্রয় করে থাকি, সুতরাং এটা প্রাপ্য বিলটা হবে কি, সম্পদ। আর সম্পদের সংক্ষিপ্ত রূপ আমরা জানি সুতরাং এখানে এটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো, আমরা যে এখানে বিক্রয় করলাম, বিক্রয়টা হচ্ছে আয়, সুতরাং আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর মালিকানা সত্ত্বের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই, সুতরাং ইটাও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো আমরা নিয়ে গিয়ে বসাই। দেখো, তো এখানে দেখো যে 22 তারিখ লেনদেন, এখানে এ সমান এল যোগ ই হিসাব সমীকরণে
হিসাব সমীকরণে দেখো এ ও ই উপাদান দুটি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এরপরে আমরা লেনদেনটা নিয়ে আসবো। দেখো পরবর্তী লেনদেন বলছে যে 25 তারিখ মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। তখন আরেকটা জিনিস দেখো যে মূলধন আসলে অবশ্যই কি হবে, যেহেতু এটা মূলধন মালিকানা সত্ত্বের উপাদান, সুতরাং মূলধন আসলে আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর মালিকানা সত্ত্বের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই, সুতরাং ই বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো যেহেতু নগদ টাকা আসলো ব্যবসা প্রতিষ্ঠানে, সুতরাং নগদ টাকাটা কি সম্পদ, আর সম্পদের সংক্ষিপ্ত রূপ আমরা কি জানি যে এ, সুতরাং আমরা দুটি উপাদানেই মানে বৃদ্ধি পাচ্ছে, একটা এ এবং আরেকটা ই। তো আমরা অঙ্কের মধ্যে নিয়ে যাই। দেখো যে 25 তারিখ লেনদেন এ সমান এল যোগ ই হিসাব সমীকরণে এ ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে। এখন আমরা পরবর্তী লেনদেনটা নিয়ে আসবো। দেখো পরবর্তী লেনদেনে বলছে 30 তারিখ যে অতীতে পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। এখন একটা জিনিস লক্ষ্য করো যে অতীতে আমরা মানে পাচ্ছিলাম এই টাকাটা কারো কাছ থেকে আমরা পাবো, সেক্ষেত্রে আমাদের কি ছিল, দেনাদার বা প্রাপ্য হিসাব ছিল। তো এখন দেখো সেখান থেকে আমরা নগদ টাকা পেয়েছি, সুতরাং আমরা যদি নগদ টাকা পাই, নগদ টাকাটা আমাদের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু নগদ হচ্ছে সম্পদ, আর সম্পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো এখানে যেহেতু আমরা জানি যে কারো কাছ থেকে টাকা পাওয়া গেলে বাকিতে বিক্রয়ের জন্য বা বাকিতে কোনো কিছু প্রদান করার জন্য যদি আমরা তার কাছ থেকে টাকাটা পাই, সেক্ষেত্রে হয় কি, দেনাদার বা প্রাপ্য হিসাব। তো দেখো দেনাদার বা প্রাপ্য হিসাবটা হচ্ছে সম্পদ, আর এখানে কি হচ্ছে, দেনাদার বা প্রাপ্য হিসাবটা কমে যাচ্ছে। আর এক্ষেত্রেও আমরা জানি সম্পদের সংক্ষিপ্ত রূপ কি এ, সুতরাং আরেকবার কি হচ্ছে, এটা কমে যাচ্ছে। তো আমরা নির্ধারিত ছকে নিয়ে গিয়ে বসাই। দেখো যে 30 তারিখ লেনদেন, এখানে এ সমান এল যোগ ই হিসাব সমীকরণে এই উপাদানটাই কি হচ্ছে, একবার হ্রাস পাচ্ছে আরেকবার বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখন পরবর্তী যে সমাধান দেখো, গ নম্বর, আমরা গ নম্বর নিয়ে আলোচনা করব। দেখো গ নম্বরে বলছে পানামা সঞ্চয়ের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তো আমরা তো অবশ্যই ডেবিট ও ক্রেডিট নির্ণয় করব, কিন্তু এখানে দেখো বলছে যে সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহের কারণ সহ, অর্থাৎ সমীকরণ পদ্ধতিতে আমরা জানি কি যে সমীকরণটা হচ্ছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সুতরাং এই সমীকরণের কোন কোন উপাদানগুলোতে কি পরিবর্তন হচ্ছে, কারণটা কি, সেটা আমরা লিখে কি করব, ডেবিট ও ক্রেডিটটা নির্ণয় করব। তো আমরা পুরো অঙ্কটা পড়লে আবার ওই আগের মতোই সেই লেনদেনগুলো পাচ্ছি। 10 তারিখ আমরা বাদ দিয়ে পুরো সবগুলো কি, সব ঘটনাগুলোই লেনদেন। তো আমরা 1 তারিখটা দেখি যে জানুয়ারি 1 যে 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। তো এখন দেখো নগদে বিক্রয় করলে আমরা জানি কি নগদ টাকাটা পাওয়া যায়, সুতরাং এখানে একটা নগদ হিসাব পাচ্ছি। আর নগদ টাকাটা যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে হয় কি, ডেবিট। আর বিক্রয় যেহেতু হচ্ছে, বিক্রয়টা হচ্ছে কি আয়, আর আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট। সুতরাং এখানে একটা বিক্রয় হিসেবে আমরা ক্রেডিট পাচ্ছি। তো এখন দেখো আমরা নির্ধারিত ছকের মাধ্যমে অঙ্কটা করার সমাধান করব এবং নির্ধারিত ছকে নিয়ে যাব। দেখো আমরা নির্ধারিত ছকে নিয়ে আসলাম। দেখো যে জানুয়ারি 1 এখানে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাবটা কি হয়েছে, ডেবিট হয়েছে। আবার দেখো বিক্রয় হিসাবটা যেহেতু আয় বৃদ্ধির ফলে কি হয়, বিক্রয় হিসাবটা কি হয়, ক্রেডিট হয়। সুতরাং আমরা বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করলাম। আর টাকার পরিমাণটা কি করব, আমরা ডেবিট ও ক্রেডিট দিকে সমপরিমাণ টাকাটা বসাবো। তো এখন আমরা পরবর্তী লেনদেনটা নিয়ে আসি। দেখো পরবর্তী লেনদেন, দেখো এখানে 10 তারিখটা যেহেতু লেনদেন নয়, সুতরাং আমরা এটা নিয়ে যাব না। তারপর নিয়ে যাব কোনটা, 18 তারিখটা। দেখো যে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। সুতরাং আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব যেহেতু ব্যয় বৃদ্ধি পেলে হয় কি, ডেবিট। আর নগদ যেহেতু প্রদান করেছি, সুতরাং নগদ অর্থ কমে যাচ্ছে। আর নগদ অর্থ কমে গেলে আমরা জানি সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। সুতরাং আমরা নগদ হিসাবকে ক্রেডিট পাচ্ছি। তো আমরা এই লেনদেনটি যদি নিয়ে যাই শখের মধ্যে, দেখো যে 18 তারিখ ক্রয় হিসাব ডেবিট, কেননা ব্যয় বৃদ্ধি পেলে আমরা ডেবিট হয় জানি, যে কারণটা আমরা দিলাম। আবার দেখো নগদান হিসাবটা কি হয়ে যাচ্ছে, ক্রেডিট, কারণ সম্পদটা কি হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। আর ওই সমপরিমাণ টাকাটা আমরা কি করব, ডেবিট এবং ক্রেডিট দিকে বসাবো। তারপর আমরা পরবর্তী লেনদেনটা নিয়ে আসবো।
দেখো পরবর্তী লেনদেন হচ্ছে 22 তারিখ। এখানে বলছে যে ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। তো এখন দেখো আমরা পূর্বেও বললাম যে বিল তৈরি করার মাধ্যমে যদি আমরা কি করি, পণ্য বিক্রয় করি, সেক্ষেত্রে প্রাপ্য বিল হয়, যে বিলের অর্থটা আমরা পাবো এটা হচ্ছে সম্পদ। আর সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি কি হয়, ডেবিট। আর বিক্রয় যেহেতু আয়, সুতরাং আয় বৃদ্ধি পেলে হয় কি, ক্রেডিট। সুতরাং আমরা এই লেনদেনটাও যদি নির্ধারিত ছকে নিয়ে যাই, দেখো তাহলে আমরা 22 তারিখ নিয়ে আসলাম যে প্রাপ্য বিল হিসাব, এখানে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে কি ডেবিট, আর বিক্রয় হিসাবটা যেহেতু আয় বৃদ্ধি, সুতরাং আয় বৃদ্ধি হওয়ার কারণে কি হলো, ক্রেডিট হলো। আর সমপরিমাণ টাকাটা আমরা কি করব, ডেবিট এবং ক্রেডিট দিকে বসাবো। এবার আমরা কি করব, পরবর্তী লেনদেনটা দেখব। দেখো পরবর্তী লেনদেনে বলছে যে 25 তারিখ যে মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। তো এখন একটা জিনিস দেখো, যে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন নিয়ে আসলে সেটা অবশ্যই কি হবে, মূলধন বৃদ্ধি পাবে। আর আমরা জানি যে মূলধন বৃদ্ধি পেলে হয় সাধারণত ক্রেডিট। আর যদি নগদ টাকা যে নিয়ে আসা হলো, সেক্ষেত্রে দেখো নগদ টাকাটা কি সম্পদ, আর আমরা এটাও জানি যে সম্পদ বৃদ্ধি পেলে হবে কি, ডেবিট। সুতরাং এখানে আমরা নগদান হিসাবটা ডেবিট পাচ্ছি এবং মূলধন হিসাবটা ক্রেডিট পাচ্ছি। তো আমরা এটা নির্ধারিত ছকে যদি নিয়ে যাই এই লেনদেনটিকে, তো দেখো যে 25 তারিখ নগদান হিসাব ডেবিট, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে সুতরাং ডেবিট। আর মূলধন হিসাবটা ক্রেডিট, কারণ মালিকানা সত্ত্ব উপাদান হচ্ছে একটি মূলধন, সুতরাং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তো ওই জন্য ক্রেডিট। আবার আমরা কি করব, ওই সমপরিমাণ টাকাটাও ডেবিট ও ক্রেডিট দিকে বসাবো। তারপর আমরা পরবর্তী লেনদেনটা নিয়ে আসি। দেখো পরবর্তী লেনদেনে বলছে যে 30 তারিখ যে অতীতে পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। তো আমরা যদি অতীতে পাওনা বাবদ 1,10,000 টাকাটা নগদে পাই, সেক্ষেত্রে দেখো যে অতীতে কোনো দেনাদার বা প্রাপ্য হিসাবের আমরা কি পেতাম, টাকা পেতাম, সেটা আমরা আজকে নগদে পেলাম। সেক্ষেত্রে দেখো ওই দেনাদারটা কি হচ্ছে বা প্রাপ্য হিসাবটা কমে যাচ্ছে। সুতরাং সম্পদ কমে গেলে আমরা জানি যে কি হয়, ক্রেডিট। আবার নগদ টাকা পাচ্ছি, দেখো নগদ সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং নগদান হিসাবটা হবে কি, ডেবিট। তো আমরা এখানে পাচ্ছি নগদান হিসাব ডেবিট এবং দেনাদার বা প্রাপ্য হিসাবটা কি হচ্ছে, ক্রেডিট। সুতরাং এই লেনদেনটিও আমরা কি করব, নির্ধারিত ছকে যদি নিয়ে যাই, তো দেখো এখানে 30 তারিখ বলছে যে নগদান হিসাবটা ডেবিট, যেহেতু সম্পদ বৃদ্ধি, সুতরাং সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট। আর প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ সম্পদটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পাওয়ার কারণে এটা হচ্ছে ক্রেডিট। আর আমরা জানি যে সমপরিমাণ টাকাটা কি করতে হয়, ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে বসাতে হয়। তো এখন আমরা এভাবে পুরো অঙ্ক কি করব, সমাধান করব এবং অন্য অন্য যে অঙ্কগুলো আছে তা করার চেষ্টা করব। তোমাদের প্রতি নির্দেশ যে তোমরা অবশ্যই এই অঙ্কটা কি করবে, ভালোভাবে দেখবে, পড়বে এবং তোমরা এই অঙ্কটা একবার ভালোভাবে দেখে নেওয়ার পর তোমরা এই অঙ্কটাই আবার করার চেষ্টা করবে, দেখো যে পারতেছো কিনা। হ্যাঁ, তোমাদের নতুন করে যদি অঙ্ক করতে চেষ্টা করো তাহলে করতে পারো, তবে এই অঙ্কটাই তোমরা আবার করার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমাদের কি হবে, তোমরা পারতেছো কিনা সেটা কিন্তু তোমরা যাচাই করতে পারবে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।